দেব শুভশ্রী অভিনীত ধূমকেতু ছবির এক্সপ্লেনেশন নিয়ে হাজির হলাম। নর্থ সিকিমের একটা গভীর অরণ্য। যোগেশ নামের একটা লোক কোথাও একটা যাচ্ছিল, সেই সময় কয়েকজন অচেনা মানুষ এসে তাকে ঘিরে ধরে আর জোর করে একটা নির্জন জায়গায় নিয়ে যায়। যোগেশ বিস্মিত হয়ে প্রশ্ন করে, আপনারা কারা? উত্তর আসে দৃঢ় কণ্ঠে, আমরা ফোর্সের লোক। যোগেশ জিজ্ঞেস করে, তাহলে আসলে আপনারা আমার কাছ থেকে কি চান? কিন্তু তারা সরাসরি কোনো উত্তর দেয় না, উল্টে তারা প্রশ্ন করে, তোমার বাড়িতে কে কে আছে? যোগেশ জানায়, আমার বাড়িতে আমি ছাড়া আর কেউ থাকে না, আমি একা মানুষ। তখন ফোর্সের একজন সদস্য তাকে একটা ছবি দেখায়। ছবিটি দেখে যোগেশ চমকে উঠে বলে, ভানু এখনো বেঁচে আছে? অন্যদিকে ভানুকে দেখানো হয় সে বেঁচে আছে এবং ট্রেনিং নিচ্ছে। এদিকে যোগেশকে একটা চিঠি দেওয়া হয় আর বলা হয় চিঠিটা যেন সে ভালোভাবে পড়ে। অন্যদিকে ভানুর বস ভানুকে জানায়, অবশেষে তুমি তোমার স্ত্রী মা বাবার সাথে দেখা করতে যাচ্ছ। ভানু তখন গভীর আবেগে বলে, শুধু কি তারাই আমার জীবনে ছিল? কাজের জন্য তো আমি তাদেরকে ছেড়ে এত দূরে এসেছি। এই কথা থেকে বোঝা যায় ভানু বহু বছর ধরে গোপন এক মিশনে অজানা জায়গায় ছিল। বস তখন তাকে নতুন এক মিশনে পাঠানোর জন্য প্রস্তুত করে। বিদায়ের মুহূর্তে ভানুর বস ভানুকে বলে, তোমাকে ছাড়া এখন থেকে একেবারে একা হয়ে যাব, তবে তোমার মতো একজন মানুষ পেয়ে আমি গর্বিত। এদিকে যোগেশ চিঠি পড়ে বুঝতে পারে কেউ একজন তার বাড়িতে থাকতে আসবে। যোগেশ আপত্তি জানায় আর বলে, আমি তো একা মানুষ, আমার বাড়িতে না থেকে হোটেলই তো থাকতে পারে। তখন ফোর্সের লোকেরা তাকে কঠোরভাবে জানায়, অতিরিক্ত কোনো প্রশ্ন করা যাবে না, যা বলা হয়েছে তাই করতে হবে। আগামীকাল স্টেশনে গিয়ে তোমাকে তাকে রিসিভ করতে হবে। অন্যদিকে ভানু বিদায় নিয়ে নর্থ সিকিমের উদ্দেশ্যে রওনা দেয়। পরের দিন যোগেশ ঠিকই স্টেশনে এসে উপস্থিত হয় এবং যার আসার কথা তাকে খুঁজতে থাকে। তবে স্টেশন জুড়ে অনেক খোঁজাখুঁজি করেও সে কাউকে খুঁজে পায় না। সে ক্লান্ত হয়ে একটা বেঞ্চে এসে বসে। সেখানে আগে থেকে একটা বয়স্ক লোক বসেছিল। কিছুক্ষণ পর ওই বয়স্ক লোকটা একটা বন্দুক বের করে, যা দেখে ভয় পেয়ে যোগেশ সেখান থেকে পালিয়ে যায়। তার হাঁটার ভঙ্গি দেখে বোঝা যায় তার পায়ে কিছু একটা সমস্যা আছে। শেষ পর্যন্ত স্টেশনে কাউকে না পেয়ে যোগেশ তার নিজের বাড়িতে ফিরে আসে, কিন্তু বাড়িতে ঢুকেই সে অবাক হয়ে যায়, কারণ বাড়ির ভিতরে বসে আছে স্টেশনে সেই বৃদ্ধ লোকটা। যোগেশ জিজ্ঞেস করে, কে তুমি? ওই বৃদ্ধ লোকটা শান্তভাবে জানায়, আমি তোমার দাদু, 7 দিনের জন্য এখানে থাকবো। অবাক হয়ে যোগেশ বলে, আমার তো কোনো দাদু নেই। তখন ওই বৃদ্ধ লোকটা উত্তর দিয়ে বলে, আমি দূর সম্পর্কের দাদু। একথা শুনে যোগেশ আবারও আপত্তি তোলে আর বলে, আমি তো একা মানুষ, বাড়িতেও খুব একটা থাকি না, আপনার জন্য ভালো হবে যদি আপনি হোটেলে গিয়ে থাকেন। তখন ওই বৃদ্ধ লোকটা বলে, আমি একা থাকতেই বেশি পছন্দ করি, তাই তুমি না থাকলেও আমার কোনো সমস্যা হবে না। যোগেশ বলে, আমি তো তোমার কাছে বন্দুক দেখেছি, এই জন্য তোমাকে নিয়ে টেনশন হচ্ছে। বৃদ্ধ লোকটা বলে, আমি সেফটির জন্য বন্দুক রাখি। এরপর ওই বৃদ্ধ লোকটা বলে, আমাকে কি অনেক বেশি বয়স্ক ভাবছো? দেখো আমি কতবার পুশ আপ দিতে পারি। সাথে সাথে বৃদ্ধ লোকটা পুশ আপ দেওয়া শুরু করে। যোগেশের মনে সন্দেহ জাগে। অবশেষে কৌতূহল ভরে জিজ্ঞেস করে, তুমি ভানু? মাথা নাড়িয়ে বৃদ্ধ লোকটা উত্তর দেয়, হ্যাঁ। অনেক বছর পর প্রিয় বন্ধুকে সামনে পেয়ে যোগেশ তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। এরপরে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। দেখা যায় একদিন যোগেশ পা মচকানো অবস্থায় হাসপাতালে এসেছে ভানুর সাথে। ডাক্তার জানতে চায় কিভাবে আঘাত পেয়েছো, কিন্তু দুই বন্ধুর কেউই সঠিকভাবে উত্তর দিতে পারে না। আসলে সত্যি ঘটনা হলো, রূপা নামের একটা মেয়ের কাছে প্রেমপত্র দিতে এসেছিল ভানু। ভানুর সাথে ছিল যোগেশ, কিন্তু সেখানে কোনোভাবে উপর থেকে পড়ে গিয়ে পায়ে আঘাত পায়। এরপরে কাহিনী চলে আসে বর্তমানে। দেখা যায় দুই বন্ধু সেই ব্যাপারটা নিয়ে হাসাহাসি করছে। যোগেশ মুচকি হেসে বলে, দিনটা কিন্তু লাকি ছিল রে। ভানু অবাক হয়ে জিজ্ঞেস করে, কিভাবে লাকি? তুই তো সেদিন আমার জন্য আঘাত পেলি, আর সেই আঘাত এখনো তোর রয়েছে। তবে যোগেশ বলে, সেসব ছাড়, সেদিন থেকেই তোদের দুজনের সম্পর্ক শুরু হয়, অর্থাৎ রূপা আর ভানুর সম্পর্ক। আবারও একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। দেখা যায় ভানু রূপার কাছে চিঠির উত্তর চাইতে এসেছে, কিন্তু রূপা কিছুই না বলে শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে। সেই নীরবতায় ভানু বুঝে যায় রূপা রাজি হয়ে গেছে। কাহিনী আবার বর্তমানে ফিরে আসে। দেখা যায় ভানু অবশেষে খুলে ফেলেছে তার ছদ্মবেশ। যোগেশ জিজ্ঞেস করে, এখানে হঠাৎ আসলি কেন? ভানু বলে, চিঠির চতুর্থ পয়েন্ট পড়িসনি? সেখানে স্পষ্ট লেখা ছিল কোনো প্রশ্ন করা যাবে না। এরপর ভানু যোগেশকে জানায়, আমি আসলে 7 দিনের জন্য একটা মিশনে এসেছি। পুলিশের চোখে ধুলো দিতে আমাকে ছদ্মবেশে থাকতে হচ্ছে। খুব জটিল একটা কেস হাতে এসেছে। কিছুক্ষণ থেমে হঠাৎ জিজ্ঞেস করে, রূপার কি খবর? যোগেশ তখন তাকে একটা বিয়ের কার্ড দেয়। আসলে রূপা আবার বিয়ে করতে যাচ্ছে। রূপার সাথে আবার যার বিয়ে হবে সেই ছেলেটার নাম হচ্ছে অনিন্দ। এরপরে আবারও একটা ছোট্ট ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা ভানু এবং রূপার বিয়ের দৃশ্য দেখতে পাই। কাহিনী ফিরে আসে বর্তমানে। ভানু জিজ্ঞেস করে, এই অনিন্দ কে? যোগেশ তাকে জানায়, অনিন্দ কয়েক বছর আগেই এই এলাকায় এসেছে। ভালো ছেলে, ডিসেন্ট মানুষ। তোর বাবা মা রূপার জন্য এই বিয়েটা ঠিক করেছে। কয়েক বছর আগে তোর মারা যাওয়ার খবর এসেছিল। মৃত মানুষের জন্য কি কেউ আর অপেক্ষা করে? এই পর্যায়ে দেখানো হয় ভানু আর রূপার হানিমুনের দিন। দুজনের মাঝে দারুণ খুনসুটি আর হাসি ঠাট্টা চলতে থাকে। ভানু রূপার দিকে তাকিয়ে মুচকি হেসে জিজ্ঞেস করে, আমাকে বিয়ে না করলে তুমি কাকে বিয়ে করতে? রূপা জবাব দিয়ে বলে, রণবীর কাপুরকে। ভানু হেসে প্রশ্ন তুলে, তাহলে আমাকে বিয়ে করলে কেন? রূপা একগাল হেসে বলে, তুমি যে আমার পিছুই ছাড়ছিলে না, সেই জন্য। কাহিনী আবার ফিরে আসে বর্তমানে। ভানু জিজ্ঞেস করে, মা কেমন আছে? যোগেশ বলে, দুই ছেলেকে হারিয়ে মা কি আর ভালো থাকতে পারে? তখন ভানু গলা ভারী করে বলে, আমার কাছে এখন অনেক টাকা আছে, শেষ হওয়ার আগে সেই টাকা দিয়ে আমি সবার মুখে হাসি ফোটাতে চাই। যোগেশ জিজ্ঞেস করে, তুই সবসময় শেষ শেষ বলছিস কেন? ভানু জানায়, আমি এখন আছি সুইসাইড
স্কোয়াডে। এরপরে ভানু এবং তার বসের মধ্যে একটা কথোপকথন দেখানো হয়। তার বস ভানুকে জানায় ওরা স্কুল কলেজ সব বন্ধ করে দিয়েছে, চা বাগানও বন্ধ হয়ে গেছে। ওপারের দিক থেকে ঝাঁকে ঝাঁকে মানুষ আসছে, মাত্র কয়েক হাজার টাকার বিনিময়ে তাদের ভারতের নাগরিকত্ব দেওয়া হচ্ছে। বসের এই কথাগুলো শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে ভানু আসলে কোন মিশনে এসেছে। কাহিনী আসে আবার বর্তমানে। ভানু এবার যোগেশকে বোঝায় আমরা যখন কোনো মিশনে বের হই তখন সেটাকে জীবনের শেষ দিন মনে করি, যেমন টুইন টাওয়ারে হামলা কিংবা মুম্বাই হামলা। যোগেশ রেগে বলে ওরা তো উগ্রপন্থী, তাদের সঙ্গে কি তোর তুলনা চলে? আগে বল তুই এতদিন কোথায় ছিলি? ভানু তখন কথা ঘুরিয়ে নিয়ে যায় 2007 সালে। দিনটা ছিল ফেব্রুয়ারি 2 তারিখ, ভানুর বাবার ফেয়ারওয়েলের দিন। বক্তৃতা শেষে ভানুর বাবা বাড়িতে ফেরার পথে হঠাৎই রাস্তায় দেখতে পান একটা ছেলের লাশ। সে আর অন্য কেউ নয়, সে হলো রবি, অর্থাৎ ভানুর ছোট ভাই। বাবার হৃদয় কেঁপে ওঠে। তিনি ছেলের হত্যার বিচার চাইতে থানায় যান, তবে পুলিশ কিছুই করে না, উল্টো তাকে আরো সতর্ক করে দিয়ে বলে এমন বিপদ কিন্তু ভানুর উপরেও আসতে পারে। কাহিনী চলে আসে প্রেজেন্ট ডেতে। ভানু বলে সেদিন চা বাগানের ম্যানেজার আমাকে ডেকে 20,000 টাকা দেয় আর বলে গুয়াহাটি পালিয়ে যেতে। আমি যদি এখানে থাকি তারা আমাকে মেরে ফেলবে। যোগেশ জানায় কিছুদিন পর ওই ম্যানেজারের লাশ পাওয়া যায়। তারপর তোর বাবার কাছে লোকজন গিয়ে শুধু তোর খোঁজ করতে থাকে, এমনকি তোর বাবাকেও তারা মারধর করেছে। ভানু জানায় আমি গুয়াহাটি থেকে অরুণাচল প্রদেশে পৌঁছাই। বর্তমান যাদের হয়ে কাজ করি তাদের সাথে দেখা হয়। যেহেতু আর ফেরার কোনো পথ ছিল না, তাই বাধ্য হয়ে আমি তাদের দলে যোগ দিই, তাদের হয়ে কাজ শুরু করি। ভানু বলে তুই চাইলে আমি এখনই এখান থেকে চলে যেতে পারি। যোগেশ জানায় তোকে কোথাও যেতে হবে না। ঠিক তখনই ভানু একটা সিগন্যাল পায়। সে তাড়াতাড়ি যোগেশকে নিয়ে ঘরের ভিতরে ঢুকে যায়। যোগেশ বলে বাইরে তো কোথাও তোদের লোককে দেখতে পাচ্ছি না। ভানু বলে তারা লুকিয়ে আছে, চোখে পড়বে না। দুজনে ঘরে ঢুকতেই যোগেশ দেখে একটা লাল পতাকা লাগানো। ভানু বলে লাল পতাকা মানে আমি ঘরে আছি, আর সবুজ পতাকা মানে আমি ঘরে নেই। কাহিনী আবারও অতীতে চলে যায়। ভানু রূপাকে জিজ্ঞেস করে রবির মতো যদি আমার অবস্থা হয় তখন তুমি কি করবে? রূপা আতঙ্কিত হয়ে তাকে বলে তুমি এসব থেকে দূরে থাকো। ভানু জানায় একদিনে 3,500 কর্মীর চাকরি তারা কেড়ে নিয়েছে, আমরা কয়েকজন তাদের হয়ে লড়ছি। যদি আমরা লড়াই না করি তারা বাঁচবে কি করে? এসব কথা বলতে বলতে ভানু তার ছোট ভাইয়ের কথা মনে করে কাঁদতে থাকে। কাহিনী চলে আসে প্রেজেন্ট টাইমে। দেখা যায় ভানু ছদ্মবেশে তার বাবার সাথে দেখা করতে এসেছে। পরিচয় গোপন রেখে ভানু তার বাবাকে জিজ্ঞেস করে আপনার বড় ছেলে কোথায়? গভীর কণ্ঠে তার বাবা বলেন সে মারা গেছে। ভানু তার বাবার সাথে কথা বলে ফিরে এসে যোগেশকে জানায় আজ বাবার সাথে কথা বললাম, উনি ভীষণ ভেঙে পড়েছেন। যোগেশ শান্ত গলায় বলে বয়স হয়েছে, ভাঙাটা স্বাভাবিক। ভানু মাথা নাড়িয়ে জানায় না, বয়সের জন্য না, অন্য কারণ আছে। আর অন্য কারণ এটাই যে তিনি তার দুটো ছেলেকে হারিয়েছেন। পরের দৃশ্যে দেখা যায় যোগেশ ভানুর বাবাকে পোস্ট অফিসে ডেকে পাঠিয়েছে। যোগেশ পেশায় একজন পোস্টমাস্টার। ভানুর বাবা আসতে যোগেশ বলে ভানুর নামে একটা চিঠি এসেছে এবং ভানু আপনার জন্য 25 লাখ টাকা পাঠিয়েছে। ভানুর বাবা এ খবর শোনা মাত্র স্তব্ধ হয়ে যান, তার চোখে জল আসে। তিনি জিজ্ঞেস করেন ভানু কি তাহলে বেঁচে আছে? যোগেশ বলে লোকাল পত্রিকায় 4 বছর আগে খবর বেরিয়েছিল যে সে মারা গিয়েছে, তবে আসল সত্য হলো ভানু মাত্র 1 বছর আগে মারা গেছে। এই 25 লাখ টাকা তার পাওনা ছিল, সে যেখানে কাজ করতো সেখান থেকে পাঠানো হয়েছে। এরপরে যোগেশ ভানুর বাবার হাতে 25 লাখ টাকা তুলে দেয়। ভানুর বাবা বলে মৃত ছেলের টাকাও কিনা আমাকে এখন নিতে হচ্ছে, হায়রে জীবন। যেহেতু ভানু ছদ্মবেশে আছে, সে তার পরিচয় কারুর সাথে শেয়ার করছে না, তাই সে সরাসরি বাবার হাতে টাকা না দিয়ে যোগেশের মারফত তার বাবার হাতে টাকা তুলে দিল। এর পরের দৃশ্যে দেখা যায় রূপা একটা রেস্টুরেন্টে প্রবেশ করে। সেখানে আগে থেকে ভানু উপস্থিত ছিল। অনেকদিন পর চোখের সামনে প্রিয় মানুষকে দেখে চোখে জল আসে ভানুর। কিছুক্ষণ পর দেখা যায় রূপার সাথে বর্তমানে যার বিয়ে হতে চলেছে সেই অনিন্দ তার কিছু বন্ধুর সাথে সেই রেস্টুরেন্টে এসেছে রূপার সাথে দেখা করতে। অনিন্দ বন্ধুদের নিয়ে রূপার টেবিলের দিকে এগিয়ে আসে। বন্ধুদের বসার জায়গার জন্য রূপা ভানুর কাছ থেকে একটা চেয়ার নেয়, আর তখনই হঠাৎ করে তার ব্যাগ থেকে বিয়ের শাড়িটা পড়ে যায়। শাড়িটা পড়ে যেতেই ভানু চোখের সামনে খুলে যায় পুরনো স্মৃতির অ্যালবাম, অথচ সেই রূপাই আর কিছুদিনের মধ্যে অন্যের হতে যাচ্ছে। যাই হোক, সেদিন রাত্রে খাওয়ার টেবিলে ভানুর বাবা রূপাকে বলে তুমি কখনো ভানুর ছবিতে মালা পরাতে দাওনি, তোমার ভিতরে এখনো একটু হলেও আশা আছে হয়তো ভানু ফিরে আসবে। কিন্তু আজকে একটা নিশ্চিত খবর এসেছে, ভানু আসলেই মারা গিয়েছে অরুণাচলে, আর আমি সেটা পোস্ট অফিস থেকে খবর পেয়েছি। এমনকি একটা চিঠিও এসেছিল ভানুর নামে, যেটা আমি আর নিতে চাইনি। রূপা কোনো উত্তর না দিয়ে নিঃশব্দে উঠে গিয়ে নিজের ঘরে চলে যায়। এদিকে ভানু যোগেশের সাথে কথা বলছে। ভানু জিজ্ঞেস করে বাবা ঠিকমতো টাকাগুলো পেয়েছে তো? যোগেশ বলে হ্যাঁ, সব ঠিক আছে। এরপর ভানু কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করে এই অনিন্দ কি রূপার জন্য ঠিক হবে? মানুষটা কি ভালো? যোগেশ বলে হ্যাঁ, অনিন্দ ভালো ছেলে, রূপার অনেক খেয়াল রাখে, এমনকি বাচ্চাটাকেও সে দেখাশোনা করে। বাচ্চার প্রসঙ্গ আসতে ভানু চমকে ওঠে। কোন বাচ্চা আর কারি বা বাচ্চা? তখন যোগেশ বলে তোর বাচ্চা রে ভানু, তার নাম তিতলি, ওর এখন 8 বছর বয়স। ভানু
ভানু অবিশ্বাসের দৃষ্টিতে যোগেশের দিকে তাকায়, যেন সে বিশ্বাসই করতে পারে না যে তার একটা সন্তান আছে, অথচ কোনোদিনও সে জানতে পারেনি। পরের দিন আবার ছদ্মবেশে ভানু জগিং করতে বেরায়, আর সেখানে তার বাবার সাথে দেখা হয়। ভানুকে দেখে তার বাবা প্রশ্ন করে, আপনি এখন কোথায় আছেন? ভানু উত্তর দেয়, ফরেস্ট অফিসের একটা গেস্ট হাউসে আছি। এরপর ভানু বলে, অনেক বছর আগে এখানে এসেছিলাম, চারপাশে অনেক বদলে গিয়েছে। ভানুর বাবা বলে, সব নষ্ট করে দিয়েছে ওরা, এমনকি আমার 2 ছেলেকেও তারা মেরে ফেলেছে। এই বাংলা এখন উগ্রপন্থীদের অভয়ারণ্য। আজকাল এরা এতটাই বাড়াবাড়ি করছে যে সব জায়গায় প্রভাব বিস্তার করছে। যদি আমার হাতে ক্ষমতা থাকতো তাহলে একটিও উগ্রপন্থীকে বাঁচিয়ে রাখতাম না। ভানু শান্ত স্বরে উত্তর দেয়, উগ্রপন্থীদেরও তো নিজেদের মতামত থাকতে পারে। তখন ভানুর বাবা বলেন, তাহলে তারা কেন স্কুল আর শপিং মলে বোমা মারে? কেন তারা নিরীহ মানুষকে হত্যা করে? যদি সত্যি এত সাহস থাকে তাহলে দেশের দুর্নীতিবাজদের মেরে ফেলুক। হেঁটে এইসব কথা বলতে বলতে ভানু তার নিজের বাড়ির কাছাকাছি চলে আসে। ভানুর বাবা অনুরোধ করে ভিতরে যাওয়ার জন্য। ভানু জানায়, আজকে নয়, অন্য কোনো দিন, আরো 2-3 দিন এখানে আছি, একদিন অবশ্যই আসবো। এমন সময় বাড়ির ভিতর থেকে একটা ছোট্ট বল গড়িয়ে গড়িয়ে বাইরে আসে। ভানু আশায় বুক বাঁধে হয়তো বলটা নিতে তিতলি আসবে আর তাকে এক ঝলক সে দেখতে পাবে। তবে বাইরে বেরিয়ে আসে রূপা আর বলটা নিয়ে চলে যায়। মেয়েকে আর দেখা হয় না ভানুর। এরপরে ভানুকে থানাতে আসতে দেখা যায়। থানার ভিতরে ঢুকে সে ওসির কাছে যায় আর জিজ্ঞেস করে রবির হত্যার ব্যাপারে। ওসি অবাক হয়ে জিজ্ঞেস করে, কোন রবি? ভানু স্পষ্ট জানায়, 10 বছর আগে যাকে মেরে ফেলা হয়েছিল, সূর্য সিংহের ছেলে রবি। তাকে কে মেরেছিল? ওসি প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে আর বলে, এখানে প্রতিদিন কত খুন হয়, সব কি আর মনে রাখা যায়? তখন ভানু ওসিকে একটা কার্ড দেখায়। কার্ডটি দেখে ওসি ভয় পেয়ে স্বীকার করে নেয় যে রবিকে মেরেছিল যোগেন্দর সিং। সে একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী, 2 নম্বর কাজও সে করে। সে জমি দখল করতে চেয়েছিল। ভানু এবার ক্ষুব্ধ হয়ে জিজ্ঞেস করে, আপনি যখন জানতেন খুনির নাম তখন কিছু করলেন না কেন? ওসি এবার অজুহাত দেওয়া শুরু করে। সে বলে, তারা অনেক ক্ষমতাবান, উপর থেকে নির্দেশ ছিল কিছু না করার। এরপর ভানু উঠে ওসির কাছে গিয়ে মোবাইলে একটা ছবি দেখিয়ে বলে, একে চেনেন? ওসি অবাক হয়ে বলে, হ্যাঁ চিনি তো, ও হচ্ছে সূর্য সিংহের বড় ছেলে, শুনেছি এখন আন্ডারওয়ার্ল্ডে জড়িয়ে আছে। ভানু বলে, ঠিক আছে, আবার দেখা হবে। এই বলে সে চলে যায় আর আমরা দেখতে পাই ওসির ঘাড় দিয়ে রক্ত বেরাচ্ছে। ওসি সেখানে মারা যায়। এরপর ভানু পুলিশ স্টেশন থেকে বেরিয়ে যোগিন্দারের জন্য রাস্তায় অপেক্ষা করে। অল্প সময়ের পর যোগিন্দারের গাড়ি সেখানে আসে। ভানু ইচ্ছে করে গাড়ির সামনে কমলালেবু বিক্রেতার ভান করে। ভানু যোগিন্দারের হাতে একটা কমলালেবু তুলে দেয়। যোগিন্দার প্রথমে নিতে চায় না, তবে বয়স্ক লোক ভেবে একটা নিয়ে নেয়। গাড়ি কিছু দূর যেতে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ ঘটে। গাড়িটা একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আসলে সেটা কোনো কমলালেবু ছিল না, সেটা ছিল একটা বোমা। এরপর ভানু চুপিসারে তার নিজের বাড়ির দিকে আসে। বাইরে শুকোতে দেওয়া মায়ের শাড়িতে হাত বোলায়। মা তখন পুজো করছে। হঠাৎ তিনি কারুর উপস্থিতি টের পান, কিন্তু ভানু আড়ালেই থেকে যায়, সামনে আসে না। সেদিন রাত্রে ভানু আবার তার বাড়িতে আসে। ভানুর মা দরজা খোলার পর ভানু তাকে তার বাবার বন্ধু হিসেবে পরিচয় দেয়। ভানু তার মায়ের হাতে তার বাবার প্রিয় কেক তুলে দেয়, কিন্তু মা কেক নিতে অস্বীকার করেন। বলে, আমার স্বামী কেক পছন্দ করে না, আপনি দয়া করে নিয়ে যান। ভানু কেক নিয়ে চলে আসে। ফেরার পথে হঠাৎ তার চোখ পড়ে রূপা, অনিন্দ আর ছোট্ট তিতলির দিকে। তারা একসাথে রাস্তা দিয়ে হেঁটে আসছে। সেদিনই প্রথমবার ভানু তার মেয়েকে সামনে থেকে দেখে। রাত্রে যোগেশ খবর শুনতে পায় আজকে স্থানীয় এক রাজনৈতিক নেতা বোম বিস্ফোরণে নিহত হয়েছেন। এমনকি থানার ওসি তিনিও মারা গেছেন। থানার ভিতরে তাকে খুন করা হয়েছে। কোনো প্রমাণ পাওয়া যায়নি, তদন্ত চলছে। এমন সময় ভানু ফিরে আসে। যোগেশ ভানুকে প্রশ্ন করে, তুই আজকে 2টা খুন করলি কেন? ভানু তখন রেগে গিয়ে বলে, আমি তোকে আগেই সতর্ক করেছিলাম কোনো প্রশ্ন করা যাবে না। এরপরে নিজের ফোনটি যোগেশের হাতে তুলে দেয় ভানু আর বলে, ভালো করে সামলে রাখিস, শেষ দিন এসে আমি নিয়ে যাব। এরপর ভানু একটুখানি থেমে হঠাৎ যোগেশকে জানায় আজকে তাদের সাথে দেখা হয়েছিল। সেখানে তিতলিও ছিল, তবে বেশ অন্ধকার থাকায় মেয়ের মুখটা আমি ভালোভাবে দেখতে পাইনি। কথাগুলো বলতে বলতে ভানু বাবার জন্য কেনা কেকটা বের করে যোগেশকে খাওয়াতে থাকে আর জানায় এই কেকটা ছিল বাবার সবচেয়ে প্রিয় কেক। যেদিন রবি মারা যায় সেদিন তার লাশের পাশে এই কেকটা পড়েছিল। একসময় রবির টকবগে রক্ত আর কেক এক হয়ে গিয়েছিল। এর পরের দৃশ্যে দেখা যায় রূপার শাশুড়ি তাকে গয়না তুলে দিতে চাইলে রূপা নম্রভাবে তা ফিরিয়ে দেয়। সেই সময় রূপার শ্বশুর অর্থাৎ ভানুর বাবা সামনে এসে দাঁড়িয়ে বলে, তোমার নামে ব্যাংকে কিছু টাকা জমা করা আছে, সেগুলো নিয়ে নিও, এগুলো তো তোমারই প্রাপ্য। পরের দিন সকালে আবার মর্নিং ওয়াকে ভানুকে তার বাবার সাথে দেখা যায়। ভানুর বাবা ভানুর দিকে তাকিয়ে বলেন, আমার বড় ছেলে যেদিন নিখোঁজ হয় সেদিনই জানতে পারি আমার বৌমা এক্সপেক্টিং এ বেবি। হেঁটে কথা বলতে বলতে আবারও বাড়ির সামনে চলে আসেন। তবে এবারে ভানুর বাবা ভানুকে ভিতরে নিয়ে আসেন। সেখানে ভানুর বাবা ভানুকে রূপার সাথে পরিচয় করিয়ে দেয় আর বলেন আগামীকাল তার বিয়ে। রূপা ভদ্রতার সঙ্গে প্রণাম করতে গেলে ভানু তৎক্ষণাৎ হাত ধরে তাকে থামিয়ে দেয়, তাকে প্রণাম করতে দেয় না। আর এরপরেই ভানুকে পরিচয় করিয়ে দেওয়া হয় পরিবারের মেয়ে তিতলির সঙ্গে। তখনই প্রথমবারের মতো স্পষ্ট করে তিতলিকে দেখতে পায় ভানু। ভানু তিতলিকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? তিতলি বলে, আজকে আমার নাম তিতলি সিং, তবে আগামীকাল থেকে হবে তিতলি মিত্র। কথাটা শুনে ভানুর বুকটা ধড়পড় করে ওঠে। এরপরে ভানু চুপিসারে পৌঁছায় অনিন্দের বাড়িতে। ভানুকে দেখে অনিন্দ জিজ্ঞেস করে, আপনি কে? ভানু বলে, যার মৃত্যু হয়েছে বলে তুমি আজ রূপাকে বিয়ে করতে পারছো, আমি সেই ভানু।
ভানু। আরো যোগ করে বলে, আগামীকাল তোমার সঙ্গে রূপার বিয়ে, তাই তোমার সাথে কথা বলতে এসেছি। অনিন্দ্য অবাক হয়ে বলে, আপনি তো ফিরে এসেছেন, তাহলে আর আমাদের বিয়ে হওয়ার দরকার নেই। ভানু ঠান্ডা গলায় জানায়, না, আমি এখানে থাকতে আসিনি, আমি চলে যাব। রূপাকে তুমি ভালোভাবে রাখবে, সে ভালো একটা মেয়ে। অনিন্দ্য তখন আবেগে বলে ওঠে, আমি রূপার সাথে 5বার কথা বললে সে 4বারই আপনার প্রসঙ্গ তোলে। সে এখনো আপনাকে ভীষণ ভালোবাসে। আমার জীবনে তো কেউ নেই, আমি একা মানুষ। তাই রূপা যদি আমার জীবনে না আসে তাহলে আমার খুব একটা পার্থক্য হবে না। তবে সত্যি বলতে কি, রূপা আমার কাছে অনেক স্পেশাল। ভানু বলে, রূপা আমাকে সবসময় মনে রাখবে, কারণ আমি তার ফার্স্ট লাভ। আর তুমি তো বললে রূপা তোমার জন্য অনেক স্পেশাল, তাই আমি চাই তুমি রূপাকে বিয়ে করো। এরপরে ভানু ব্যাগ থেকে 15 লক্ষ টাকা বের করে অনিন্দের হাতে দেয় আর বলে, তিতলিকেও ভালোভাবে রাখবে। সেই সময় ভানুর কাছে একটা সিগন্যাল আসে, তাই সে অনিন্দকে বলে, তোমার বাড়ির দিকে কেউ একজন আসছে, একটু দেখো তো কে আসছে। অনিন্দ চেক করে দেখে রূপা আসছে। জানা মাত্র ভানু সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নেয়, আর যাওয়ার আগে বলে যায়, রূপার কিন্তু বেগুনে অ্যালার্জি আছে, ওকে সাবধানে রেখো। এরপর রূপা ঘরের মধ্যে ঢুকে অনিন্দ রূপাকে জড়িয়ে ধরে, আর সেই দৃশ্যটা আড়াল থেকে দেখে ভানু। এরপর ভানু ফিরে আসে। যোগেশ ভানুর দিকে তাকিয়ে বলে, আজ একটা নিউজ পেপারে দেখলাম একজন ফাঁসির আসামির শেষ ইচ্ছা পূরণ করা হয়েছে। তুইও আমাকে শেষ ইচ্ছা বল, আমি সাধ্যমতো পূরণ করার চেষ্টা করব। ভানু কিছু জবাব না দিয়ে গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট পড়াতে থাকে। এরপর যোগেশ বলে, আমি রূপার আশীর্বাদে গিয়েছিলাম, সেখানে তোর বাবা মা আমাকে খেতে দিয়েছিলেন, কিন্তু আমি নিজে কিছু না খেয়ে সব নিয়ে এসেছি, কারণ আমি জানি তুই বহুদিন তোর মায়ের হাতে রান্না খাসনি, আজকে খেয়ে নে। ভানু বলে, আগামীকাল ভোর 5টায় এখান থেকে চলে যাব, তোর ঘুম ভাঙাতেও যাব না। যোগেশ ভানুকে অনুরোধ করে বলে, তুই পিছনের দরজা দিয়ে পালিয়ে যা, চাইলে আত্মসমর্পণও করতে পারিস। আজকে যে পেপারে ফাঁসির নিউজটা পড়েছি, সেই আসামিকে 22 বছর পর ফাঁসি দেওয়া হয়েছে। তুই যদি এখনই সারেন্ডার করিস তাহলে অন্তত 22 বছর তো বাঁচবি। ভানু এবারে তার বন্দুক তুলে যোগেশের দিকে তাক করে বলে, আমি চাইলে তোকে এখানেই গুলি করে মারতে পারি, কেউ টেরও পাবে না। পরক্ষণে ভানুর চোখে জল আসে। ভানু হঠাৎ আবেগে ভেসে গিয়ে যোগেশকে শক্ত করে জড়িয়ে ধরে ফিসফিস করে বলে, শেষবারের মতো শেষ দেখার কবিতাটা শোনা। এই সময় হঠাৎ পুরো ঘর অন্ধকার হয়ে যায়, কারেন্ট চলে যায়। যোগেশ মোমবাতি জ্বালাতে এগিয়ে যায়, তবে আলো জ্বালাতেই হতবাক হয়ে যায় সে। ঘরে কোথাও ভানু নেই। ছুটে বাইরে বের হয়, চারিদিকে খুঁজতে থাকে, কিন্তু ভানু যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছে। পরদিন ভোরে প্যারেডের প্রস্তুতি নিতে দেখা যায় ছাত্রছাত্রীদের, সেখানে উপস্থিত বড় বড় কর্মকর্তারাও। অন্যদিকে রূপার জীবনে নতুন অধ্যায়ের শুরু হয়, তার বিয়ের প্রস্তুতি তুঙ্গে। এদিকে ভানু নিজের শরীরে বোমা বেঁধে ছদ্মবেশে বেরিয়ে পড়ে রাস্তায়। নির্দিষ্ট পরিকল্পনা মতো ভিড়ের মাঝখানেই প্রবেশ করে সে। অন্যদিকে যোগেশ বাড়িতে এসে টিভিতে প্যারেডে লাইভ সম্প্রচার দেখতে থাকে। সঙ্গে সঙ্গে বুঝতে পারে এই প্যারেডেই ভানু কিছু একটা করবে। তাড়াহুড়ো করে বাইরে বের হয়, হয়তো ভানুকে থামানোর চেষ্টা করবে বলে, তবে হাঁটতে পারে না। তবুও প্রাণপণ চেষ্টা করে হাঁটতে থাকে। ঠিক সকাল 10টায় ভানু নিজের জীবন বিসর্জন দিয়ে এক ভয়ঙ্কর সুইসাইড মিশন সফল করে ফেলে। ভানুর বস নির্দিষ্ট সময়ে ভানুর রিংটা কবর দিয়ে দেয়। এদিকে বোম ব্লাস্টের আওয়াজ হওয়ার পর ভেগে পড়া যোগেশ ভানুকে অভিশাপ দিয়ে বলে, তুই একজন দেশদ্রোহী। অবশ্য এসব কিছু সে মনে অনেক কষ্ট চেপে বলে, হাজার হলেও সে তার বন্ধুকে অনেক বেশি ভালোবাসতো। অন্যদিকে রূপারও বিয়ে কমপ্লিট হয়, আর এই সমস্ত আবেগ, বিসর্জন, দুঃখ আর প্রশ্নবোধক চিহ্নের মাঝেই শেষ হয়ে যায় ধূমকেতু ছবিটা।